সবাইকে ধন্যবাদ। আজকে সকালে একটু বিজি ছিলাম, এর জন্য লাইভে আসা হয়নি। তবে আজকে দুপুরবেলায় চলে এসেছি তোমাদেরকে ভুলতে না পেরে। সবার খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়েছে দুপুরে, আর কারোর খাওয়া দাওয়া না হলেও অবশ্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমার লাইভে অংশগ্রহণ করলে তোমাদের উপকার হবে। আজকে আমার আলোচনা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকে আমি। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সেটা হচ্ছে কি বললাম আমি, ইলেকট্রন বিন্যাস। তবে সর্বোপরি সবাইকে, আমার যারা এখন লাইভে আমার যুক্ত হলেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আজকের আলোচনার বিষয় আমার, যেহেতু বললাম আজকে তারিখ 1/4/2020, আজকে আলোচনার বিষয় ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত আলোচনা। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণী, সব কিছুতে ইলেকট্রন বিন্যাস লাগে আমাদের। ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় থেকে শুরু করে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে ইলেকট্রন বিন্যাস লাগবে। এরা একবারে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইলেকট্রন বিন্যাস আলোচনা করার পূর্বেই আমি ইলেকট্রন বিন্যাস কি এটা একটু বলে দিই তোমাদের, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। কোনো পরমাণুর অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে, কোনো পরমাণুর অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে তা প্রকাশ করার বিশেষ রূপকে ইলেকট্রন বিন্যাস বলে। আরেকবার বলি, কোনো পরমাণুর অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে তা প্রকাশ করার বিশেষ রূপকেই বলা হয় ইলেকট্রন বিন্যাস। তা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো সবাই। তাহলে আবার যদি আমরা অন্যভাবে বলতে পারি এটাকে, বিভিন্ন শক্তি স্তরে বা উপস্তরে বা উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো যে নিয়ম মাফিক বিন্যস্ত থাকে তাকে আমরা ইলেকট্রন বিন্যাস বলতে পারি। তাহলে ইলেকট্রন বিন্যাস করার পূর্বেই, ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের, তাহলে আমি তোমাদেরকে বললাম ইলেকট্রন বিন্যাস কি। ইলেকট্রন বিন্যাস 9-10 বইয়ে সাধারণত বোর মতবাদ এবং আফবাও মতবাদ, আর ইন্টারমিডিয়েটে গিয়ে হবে পরের বর্জন নীতি, আফবাও নীতি, হুন্ডের বহুত্ব বিধি। এখান থেকে আফবাও নীতি আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্ররা বা বোর মতবাদও আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা গ্রহণ করতে পারি। তাহলে আমরা চলে যাই ইলেকট্রন বিন্যাসের যে স্ট্রাকচার। ইলেকট্রন বিন্যাস যেভাবে করা হয় সেটা হচ্ছে, ইলেকট্রন বিন্যাসের প্রত্যেকটা পরমাণুর কিন্তু একটা স্বাধীন নিরপেক্ষ একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের নাম হবে নিউক্লিয়াস। তাহলে এবার নিউক্লিয়াস থাকবে, এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, প্রতিটা পরমাণুর একটা কেন্দ্র থাকবে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে প্রোটন এবং নিউট্রন, এবং যে প্রতিটি অনুমোদিত কক্ষপথ বা শক্তি স্তর বা স্তর, এগুলোতে থাকবে ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো সবসময় ঘূর্ণনশীল অবস্থায় থাকবে, অর্থাৎ কক্ষপথগুলো পরিভ্রমণ করবে বারবার। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করার পূর্বে ইলেকট্রনটা কোন জায়গাতে দিব, কোথায় কি সমাচার, এগুলো যদি না জানি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের ধারণা থাকবে না। তাহলে ইলেকট্রন বিন্যাসে একটা কেন্দ্র থাকবে প্রত্যেকটা পরমাণু, এই কেন্দ্রের নাম হবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকবে কি, প্রত্যেকটা পরমাণুটা কেন্দ্র থাকবে, এই কেন্দ্রের মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর প্রতিটি অনুমোদিত কক্ষপথে থাকবে ইলেকট্রন। প্রতিটি অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো কিন্তু অবস্থান করবে, মানে বসে থাকবে না, এটা হচ্ছে বারবার ঘুরতে থাকবে। তাহলে আমরা চলে যাই এবার কক্ষপথের ধারণা দিয়ে আসি তোমাদেরকে। আসলে কক্ষপথ কি? তাহলে কক্ষপথ হচ্ছে সেই জিনিস যেখানে ইলেকট্রন অবস্থান করে। তাহলে নিলস বোরের তত্ত্ব অনুযায়ী স্পষ্ট করে বলা আছে তোমাদের বইয়ের 3য় অধ্যায়ে। নিলস বোর বলেছে প্রতিটা অনুমোদিত কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটা অনুমোদিত কক্ষপথকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এই n = 1 2 3 4 প্রতিটি কিন্তু প্রধান শক্তি স্তর। আমরা যদি বলি এখন, তাহলে এই প্রধান শক্তি স্তরগুলোকে আমরা বলতে পারি কে, এল, এম অ্যান্ড এন। কে হবে তখন হবে এন মানে 1, মানে প্রথম শক্তি স্তর। n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এম হলে n = 3 হলে তৃতীয় শক্তি স্তর, আর n = যদি
4 হয়, তাহলে এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ, সেই উপস্তরের নাম হচ্ছে এন। তাহলে নিলস বোর তার তত্ত্বে এই কক্ষপথের নামগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে আমাদেরকে কিন্তু এই নামই আমাদেরকে ডাকতে হবে, আমাদের এই নামেই তাদের কক্ষপথের ধারণাগুলো আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। তাহলে এখন ইলেকট্রন বিন্যাস করার পূর্বের কিন্তু এগুলো ইতিহাস। তাহলে এখন কক্ষপথের ধারণা, ধারণ ক্ষমতা কি, ইলেকট্রন বিন্যাস যে করবো আমরা, সেই অনুমোদিত কক্ষপথ দেখেছি আমরা, সেই অনুমোদিত কক্ষপথে প্রথম কক্ষপথে কয়টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, তৃতীয় কক্ষপথে কয়টা এবং চতুর্থ এবং পঞ্চম কক্ষপথে কয়টা ইলেকট্রন অবস্থান করবে তা সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে বের প্রকাশ করবে। দেখো খেয়াল করো, তাহলে এখন এই যে প্রতিটি অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন কতটা থাকতে পারবে সেই সূত্র হচ্ছে 2n স্কোয়ার, 2n স্কোয়ার, অর্থাৎ n ইকুয়াল টু এখানে প্রধান শক্তি স্তর, n ইকুয়াল টু 2 হতে পারে, n ইকুয়াল টু 1 হতে পারে, n ইকুয়াল টু 3 হতে পারে, n ইকুয়াল টু 4 হতে পারে, n ইকুয়াল টু 5 হতে পারে। তাহলে আমি সর্বোচ্চ 4টা স্তরের কথা বলবো এখানে। দেখো তোমরা 2n স্কোয়ার অনুযায়ী n এর মান যদি 1 দিই, তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, 2 যদি 2 দ্বিতীয় শক্তি স্তর, তাহলে 4 দিলে 4 দুগুণী 8, 3 দিলে হচ্ছে 3 3 9, 9 দুগুণী 18, 4 দিলে 4 4 16, 16 দুগুণী 32। তাহলে 2টি ইলেকট্রন অবস্থান করবে তার প্রথম প্রধান শক্তি স্তরে, 8টি ইলেকট্রন অবস্থান করবে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে, 18টি ইলেকট্রন অবস্থান করবে তৃতীয় প্রধান শক্তি স্তরে এবং 32টি ইলেকট্রন থাকবে তার চতুর্থ প্রধান শক্তি স্তরে। তাহলে 5 যদি দিই আমরা, n এর মান 5, মানে 5 5 25 আর 25 দুগুণী 50, তাহলে এটা পঞ্চম কক্ষপথে হওয়ার কথা। বাট কক্ষপথ যতই বৃদ্ধি পাক, কক্ষপথ যতই বৃদ্ধি পাক, কখনোই 32টার বেশি ইলেকট্রন অবস্থান করবে না। তাহলে আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এই প্রতিটি কক্ষপথকে বলা হয় অরবিট, প্রতিটা কক্ষপথকে কি বলা হলো? অরবিট। তাহলে এই কক্ষপথগুলো প্রতিটা অরবিটে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন কিন্তু নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে হতে হবে। তাহলে এখন আমরা যদি কক্ষপথে 5 নম্বরে 50টা ইলেকট্রন বসে, কিন্তু আদৌ কিন্তু 50টা ইলেকট্রন 5 নম্বর কক্ষপথে বসে না, কারণ 32টার বেশি কোনো কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে না। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী আলোচনায়। তাহলে কক্ষপথ যতই বৃদ্ধি পাক না কেন, 32টির বেশি ইলেকট্রন অবস্থান করে না। তাহলে কক্ষপথ যতই বৃদ্ধি পায় না কেন, কোনো কক্ষপথেই বা কোনো 4 নম্বর কক্ষপথে 32টার বেশি ইলেকট্রন অবস্থান করতে পারে না। তাহলে আমরা যদি এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস শিখাই তোমাদেরকে, সোডিয়ামের যদি বিন্যাস শিখাতে যাই, তাহলে প্রথমে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন, পি দিয়ে প্রোটনকে প্রকাশ করেছি, এন দিয়ে নিউট্রনকে প্রকাশ করেছি। আর প্রতিটি অনুমোদিত কক্ষপথগুলোকে আমরা শক্তিস্তর বলেছি। তাহলে আমরা স্লাইডে আমাদের ছবিতে দেখলাম যে আসলে কোথায় কি অবস্থান করে। কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তাহলে 8টা দিলাম আমরা, 10টা হলো। আর তৃতীয় কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে। তাহলে আমি প্রথম কক্ষপথের নাম কে দিয়েছি, দ্বিতীয় কক্ষপথের নাম আইল, তৃতীয় কক্ষপথের নাম এম এবং চতুর্থ কক্ষপথের নাম এন। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন দিয়েছি 2টা, তাহলে দ্বিতীয় কক্ষপথে গুণে দেখো 8টা আছে, আর চতুর্থ কক্ষপথে 1টা আছে, আর তৃতীয় কক্ষপথে 1টা আছে, কিন্তু চতুর্থ কক্ষপথে কোনো ইলেকট্রন নাই, কারণ ওর পুঁজেতে আছে 11টা ইলেকট্রন। তাহলে 11টার বেশি তো সে অবস্থান করবে না, সে বিন্যাস করবে না। তাহলে এগুলো হচ্ছে সঠিকভাবে কেতে 2টা, এলে 8টা, এমে হচ্ছে 1টা। তাই তোমাকে একটা বহু নির্বাচনী প্রশ্ন করতে পারে, এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন করতে পারে যে সোডিয়ামের শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 1টি, কিন্তু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 11। তাহলে তোমাকে অবশ্যই পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু আগে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, মুখস্থ করে রাখতে হবে যে কার কত পারমাণবিক সংখ্যা, এগুলো কিন্তু ফিক্সড। তাহলে আমরা এই নিয়মে 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল এই নিয়মে চলবে। 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা এই নিয়মে কিন্তু করতে পারবো। কিন্তু পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20 তৃতীয় শক্তি স্তরে পূর্ণ না করে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন চলে যায়। তাহলে এই নিয়ম এটা ব্যাখ্যা করা সম্ভব নয়,
এর জন্য আমাদেরকে যেতে হবে আফ বাউনিতিতে। তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে ফাঁকা সত্ত্বেও চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 2টা হবে। সর্বোচ্চ 2টা আসার পরে এবার যতক্ষণ পর্যন্ত তৃতীয় কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। ব্যতিক্রম আছে 2 জায়গাতে, 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল এবং 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ব্যতিক্রম আছে। তাহলে এই ব্যতিক্রমগুলো আমরা যখন আব্বাউনিতে যাব তখন আমরা এই বিষয়গুলো আরো সুন্দর করে ক্লিয়ার হতে পারবো। তাহলে আমরা এবার যাই আগামী লেসনে। এবার যাব আমরা, দেখো, উপস্তরের ইলেকট্রন বিন্যাস। আমরা কি বলছি এবার? উপস্তর। তাহলে উপস্তরগুলোর নাম তো শিখেছি ইনশাল্লাহ, অনেকদিন থেকে তো আমরা কেমিস্ট্রি পড়ছি। তাহলে উপস্তরগুলোর নাম হচ্ছে SPDF। এগুলো কিন্তু ইংরেজি বর্ণমালায় ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে SPD এবং F, এই 4টা উপস্তরের নাম তোমাকে উপশক্তি স্তর বা উপস্তর মানে যে কক্ষপথগুলো ছিল আগে সেই কক্ষপথগুলোকে ভেঙে আমরা এই 4টা উপশক্তি স্তর পাবো, যার নাম হচ্ছে SPD এবং F। তাহলে আমরা জানি, খেয়াল করো এখানে লিখেছি আমি, আমরা জানি প্রতিটি প্রধান শক্তি স্তরকে N দ্বারা প্রকাশ করা হয়। এই শক্তি স্তরগুলো আবার বিভিন্ন উপশক্তি স্তরে ভাগ করা হয়। এই উপশক্তি স্তরগুলো SPD এবং F, এই উপশক্তি স্তরগুলোকে এবার L দ্বারা প্রকাশ করা হয়। মজার বিষয় কিন্তু এবার, তাহলে এটা কিন্তু ছোট L, নট বড় L। তাহলে ছোট L দ্বারা প্রকাশ করা হয়। এই L এর মান হতে হবে 0 থেকে কি পর্যন্ত? N-1 পর্যন্ত। 0 থেকে N-1 পর্যন্ত হবে L এর মান। তাহলে একটু খেয়াল করি আমরা এবার কোন কক্ষপথে কতটা উপস্তর থাকবে আমরা জানি। একটু দেখি এখানে, একটু খেয়াল করি এখানে, একটু দেখি আমরা সবাই। তাহলে যদি এই কক্ষপথগুলো থাকে, এই কক্ষপথগুলো তো নাম আছে এগুলোর, তাহলে এটার কক্ষপথের একটা নাম N=1, এর নাম দিতে হবে 1s। এটা হচ্ছে N=2, এর নাম দিব আমরা 2s and 2p। এটার নাম হচ্ছে N=3 যদি হয় তাহলে এর নাম হচ্ছে 3s, 3p and 3d। এটা যদি 4 নম্বর কক্ষপথ হয় তাহলে এটা হচ্ছে 4s, 4p, 4d and 4f। তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে আসবো এবার। দেখো খেয়াল করো এখানে তাহলে এল এর মান হবে কত? 0 থেকে N-1 পর্যন্ত এল এর মান। তাহলে N=, যদি 1 হয়, খেয়াল করো বাবারা, N=, যদি 1 হয় তাহলে এল এর মান কিন্তু 0 হবে। কিভাবে 0 হবে একটু খেয়াল করো। তাহলে আমরা যদি কিভাবে 0 হবে একটু খেয়াল করো। এল এর মান যদি 1 হয় তাহলে এল এর মান হচ্ছে 0। এল এর মান হচ্ছে 0 থেকে N-1 পর্যন্ত। তাহলে এন এর মান যদি 0 তো হলোই, তাহলে এখানে যদি আমরা 1-1 দিয়ে দিই তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে। তাহলে 0 একটা সংখ্যা, যা এন এর মান 1 থাকলে এল এর মান 0 হবে। একবারে মুখস্থ রাখতে হবে বা আমরা গাণিতিকভাবেও দেখতে পারি। এখন N=, যদি 2 হয় তাহলে এল এর মান কত হবে? তাহলে এন এর মান অবশ্যই 2 এখানে। তাহলে এখানে যদি আমরা 2-1 দিই তাহলে 1 হয় না? তাহলে 0 তো আগে একটা সংখ্যা আছে, মানে 2টা সংখ্যা আছে না, 0 একটা সংখ্যা আর 1 একটা সংখ্যা। N=3 যদি হয় তাহলে 0 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা আর 2 একটা সংখ্যা, তাহলে 3টা সংখ্যা হয়ে গেল। N= যদি 4 হয় তাহলে 0 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা আর 3 একটা সংখ্যা। তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটা, এল এর মান 4টা, 0, 1, 2, 3, 0, 1, 2, 3। যদি 0 হয় তাহলে এল এর মান, যদি 0 হয় তাহলে উপস্তরের নাম হবে S। যদি 1 হয় তাহলে উপস্তরের নাম হবে P। যদি 2 হয় তাহলে উপস্তরের নাম D। আর যদি 3 হয় তাহলে উপস্তরের নাম হচ্ছে F। তাহলে এল এর মান 0, 1, 2, 3, 0। তাহলে এল এর মান হচ্ছে 0, 1, 2, 3, S, P, D, F, S, P, D, F, 0, 1, 2, 3। ক্লিয়ার? তাহলে যেহেতু এল এর মান 0 হলে S উপস্তর থাকে, তাহলে এখানে একটা উপস্তর যার নাম হচ্ছে 1s। এল এর মান 2 নম্বর কক্ষপথের জন্য 0 এবং 1, তাহলে এর কক্ষপথের উপস্তর 2টি, 2s and 2p। যদি তৃতীয় কক্ষপথের হয়, 3টা অরবিটাল হয়, তাহলে এল এর জন্য 0 এর জন্য 3s, 1 এর জন্য 3p এবং 2 এর জন্য হচ্ছে 3d।
চতুর্থ কক্ষপথে 0 1 2 3, তাহলে 4টা উপস্তর 4s 4p 4d অ্যান্ড 4f। তাহলে এখন যদি পঞ্চম কক্ষপথে যাই আমরা, তাহলে পঞ্চম কক্ষপথে গেলে 5s 5p 5d 5f। ষষ্ঠ কক্ষপথে যদি যাই তাহলে 6s 6p 6d অ্যান্ড 6f, 7s 7p 7d অ্যান্ড 7f। তাহলে এইভাবে কিন্তু আমরা কোন কক্ষপথের কতটা উপস্তর থাকবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার। তাহলে এখন আমরা চলে যাব এই যে এসপিডিএফ গুলো আছে, আমি একটা ছক দেখাচ্ছি তোমাদেরকে বোর্ডে আমার ইয়াতে। তাহলে শক্তি স্তর দেখো, এন এর মান 1 2 3 4। তাহলে উপশক্তি স্তরে এল এর মান 1 এর জন্য 0, 2 এর জন্য 0 1, 3 এর জন্য 0 1 2 আর 4 এর জন্য 0 1 2 3। তাহলে আমরা এগুলো কিন্তু শিখে এসেছি। এটাও শিখে আসলাম 0 হলে এস উপস্তর, এই 0 এর জন্য এস উপস্তর, এই 0 এর জন্য সরি দুঃখিত, তাহলে এই 0 এর জন্য 1, এই 0 এর জন্য সরি এই 0 এর জন্য এস, এই 0 এর জন্য এস, 1 এর জন্য পি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা নাম দিয়েছি। তাহলে এবার 1 2 3 4 কক্ষপথগুলো, তাহলে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d and 4f। এগুলো কিন্তু আমি খাতা লিখে এসেছি, যে তোমাদের বইয়েরই ছবি, এটা সুন্দরভাবে তুলে দিয়েছি আমি জায়গায়। এবার আমার কাছে আসুন। তাহলে এবার এই যে এসপিডিএফ যেগুলো হলো উপস্তরগুলো হলো, এই উপস্তরগুলোর নাম, উপস্তরগুলো তো শিখেছি আমরা নাম, এবং এই উপস্তরে কত টাকার ইলেকট্রন থাকতে পারে। তাহলে ইলেকট্রন এসের জন্য থাকবে 2টা, পিতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6টা, ডিতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টা আর এফ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 14টা। তাহলে এখন যদি আমরা উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র জানি আমরা 2 × 12 + 1, 2 × 12 + 1, এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু এদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি। কিভাবে? 2 × 12, 2 × 12, তাহলে 2 × 0 + 1, তাহলে 2 × 1 = 2টি থাকতে পারে। 2 × 12 + 1 সূত্র দিয়ে 6টি থাকতে পারে। 2 × 12 + 1 সূত্র দিয়ে ডিতে 10টা থাকতে পারে আর এফে হচ্ছে 14টা। তাহলে এইভাবে আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি আমরা না বের করি তাহলে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস যা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের দেখি আমরা পরবর্তী আমাদের স্টেপটা দেখো। অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, তাহলে এসে থাকবে 2টা, এসে তাহলে 2টা, এখানে 2pতে 6টা, 3sে 2টা, 3pতে 6টা, 3dতে 10টা, 4sে 2টা, 4pতে 6টা, 4dতে 10টা আর 4fে 14টা। এখন দেখো লাস্টের শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 12²। সেই 12² অনুযায়ী আমরা কিন্তু আবার 1 নম্বর কক্ষপথে 2টা, 2 নম্বর করে 2 আর 6 8টা, তৃতীয় কক্ষপথে এসে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, মোট 18টা। তারপর হচ্ছে চতুর্থ কক্ষপথে প্রথমে এসে 2টা, পিতে 6টা, ডিতে হচ্ছে 10টা, এফে 14টা, মোট 32টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা আপাতত এখন ক্লিয়ার যে আসলে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে। এগুলো বেসিক, কিন্তু এটা বেসিক কেমিস্ট্রি, এগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে একটু যদি মনোযোগ দিয়ে আমরা শিখি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো, মনোযোগ না থাকলে শেখা যাবে না কিছুই। তাহলে এবার একটা ছক দেখাবো তোমাদেরকে। তাহলে তোমরা তোমাদের যে স্কেল আছে, তাহলে এই স্কেলটা দেখতে পাচ্ছ তোমরা, এরকম একটা স্কেল আছে, তোমাদের সবাই ব্যবহার করো। এরকম স্কেল দিয়ে তোমরা 1/1, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এইভাবে 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 খাড়া 4টা কলম, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা দাগ দিতে পারবা। দাগ দিয়ে প্রত্যেকটা অরবিটালের কয়টা উপস্তর আছে সেই উপস্তরগুলোকে মাঝামাঝি লিখতে হবে। তাহলে প্রথমে 1s, তারপর দ্বিতীয় কক্ষপথে 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6s 6p 6d 6fও লিখতে পারতাম আমরা, 7s 7p 7d 7fও লিখতে পারতাম। তাহলে এখন আমাদেরকে এটা কিন্তু ইলেকট্রন বিন্যাসের আব্বাউনীতির একটা চিত্র, এইভাবে আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে এখন আমরা এটা সুন্দরভাবে এঁকে নিয়েছি, আগে প্রত্যেকটা ঘরে সব লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এবার স্কেল দিয়ে এই যে মাঝামাঝি ক্রস দাগ টানতে হবে। এভাবে একটা দাগ টানলা, তারপরে এটা একটা দাগ দিলা,
তারপরে তো এটা একটা দাগ দিলে মাঝামাঝি সুন্দর হবে চিত্রটা তোমার। এটা একটা এইভাবে এইভাবে যদি আমরা দাগটা দিই তাহলে তোমার এটা লাইনটা ক্রস হবে না। তাহলে এইভাবে আমরা আমরা দাগ দিব ইনশাল্লাহ। দাগ দেওয়ার পরে আমরা সুন্দরভাবে এগুলোকে মুভিং করে দেবো। হ্যাঁ, দেখো তাহলে এই যে গ্যাপটা আছে এই গ্যাপ দিয়ে ঘুরে তুমি এর সাথে লাগাই দাও, এই গ্যাপ দিয়ে ঘুরে এর সাথে লাগাই দাও, এই গ্যাপ দিয়ে ঘুরে এদিকে লাগাই দাও, এটার সাথে ঘুরে এটাকে, এটার সাথে ঘুরে এটাকে, এটার সাথে ঘুরিয়ে এটাকে, এটার সাথে ঘুরিয়ে এটাতে লাগাই দাও। তাহলে মুভিং এটা একটা মানে এইভাবে কিন্তু আমাদের অ্যারো চিহ্ন দিচ্ছি কেন, ভেক্টর চিহ্ন। এই ভেক্টরগুলো এদিক দিয়ে যাবে আর আসবে, যাবে আসবে, যাওয়া আসা, যাওয়া আসা। তাহলে এইভাবে প্রথমে গেল 1s। তাহলে আমরা আমরা লিখতে পারি বইয়ে 1s। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি ইলেকট্রনগুলো কোথায় কোথায় গেল আমরা জানি। আর একটু বলে দিই, প্রথমে ইলেকট্রনগুলো সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থান করবে। ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে যাবে, আর এই নিম্ন শক্তি স্তরে যাওয়ার পর আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রনগুলো যাবে। তাহলে প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4p, 5d, 4f, 5d, 6p, 7s, 5f, 6d and 7p। তাহলে আমরা এইভাবে সুন্দর করে এটাকে আমরা সুন্দর করে আমরা ছকে আঁকতে পারি, এবং একেই তোমাকে কিন্তু এটা প্রেজেন্টেশন করতে হবে। আগে যখন যারা শিখবে, 9-এ যারা আছো তারা বারবারকে এটা আঁকতে হবে, একেই তোমাকে সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন করতে হবে। তাহলে আমরা একটা ছন্দ করতে পারি, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। তাহলে শোনো শোনো একবার, কিন্তু প্রিয়া শোনো, প্রিয়া শোনো, পিতে প্রিয়া এসে শোনো। এর জন্য এটাকে বলছি আমরা শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। এবার দেখো ডিপিএস, তাহলে ডিপিএস খোলো। এই খোলো শব্দটা মিলানোর জন্য দিয়েছি, এটাও কিন্তু দুইবার আছে দেখো। তাহলে ডিপিএস খোলো, ডিপিএস খোলো দুইবার হলো। এবার হচ্ছে ফের ডিপিএস খোলো, তাহলে এটাও কিন্তু দুইবার। তাহলে দেখো এখানে ফের দিয়েছে একবার, ডিপিএস আবার ফের ডিপিএস, এইটা এসে যদি হয় তাহলে ডিপিএস হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস সুন্দরভাবে তোমাকে করতে হবে। এই নীতিটা হচ্ছে আফবাউ নীতি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সর্ববৃহৎ এবং সুপরিচিত একটা নীতি, যেটা আফবাউ নীতি। এই আফবাউ নীতির সাহায্যে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে একটা উদাহরণ দেখে আমার ক্লাস আজকে শেষ করব। দেখো এখন যদি তোমাকে বলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো এই পদ্ধতিতে, আফবাউ পদ্ধতিতে, তাহলে প্রথমে দিবে 1s2, তারপর 2s2, তারপর 2p6, তারপর 3s1। ওকে, তাহলে 11টার বিন্যাস শেষ আমাদের। শোনো শোনো প্রিয়া শোনো, তারপর যদি ম্যাগনেসিয়াম বলে 12, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2। ওকে, অ্যালুমিনিয়াম যদি বলে 13, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2 and 3p1। এইভাবে আমরা আর্গন পর্যন্ত চলে আসবো 18। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাহলে এই পর্যন্ত 18তে কোনো সমস্যা নাই। কিন্তু এবার খেয়াল করো পটাশিয়ামের 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d কিন্তু ফাঁকা থাকবে, যাবে কোথায়? 4s-এ। কেন যাবে 4s-এ? দেখো তো, খেয়াল করো তো। দেখো প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, 3s, 3p, 3pর পরে 3d-তে না যায় 4s-এ ইলেকট্রন আসবে। এর জন্যই পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায়। তাহলে এখানে 4s-এ থাকলো একটা। তাহলে এই 19তম ইলেকট্রনটা শেষ কক্ষপথে 3d-তে না গিয়ে 4s-এ গেল কেন? এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে আরেকটা সূত্র দিয়ে আমরা ক্লাস শেষ করে দেব। n+l নীতি আছে। ইলেকট্রনের কক্ষপথের উপস্তরের কে আগে যাবে আর কে পরে যাবে, এর জন্য n+l নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। n হচ্ছে প্রধান শক্তি স্তর, আর l = সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান শক্তি স্তর আর সহকারী কক্ষপথ সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি আমরা এলকে। তাহলে এখন দেখো 3d-তে আসলো না, কিন্তু 4s-এ গেল।
তাহলে 3D ক্ষেত্রে n প্লাস n এর মান বার করতে হবে। 3D ক্ষেত্রে n প্লাস n এর মান বার করতে হবে। তাহলে n ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3, মানে তৃতীয় কক্ষপথে আছে। আর l এর মান d উপস্তরে যদি হয়, l এর মান d উপস্তরে যদি হয়, তাহলে l এর মান হবে 2। তাহলে আমরা এই ক্ষেত্রে d উপস্তর যদি হয় তাহলে l এর মান কিন্তু 2, এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে এখন l এর মান এখানে 2 যদি দিই আমরা, তাহলে n প্লাস l এর মান দাঁড়ায় 3 + 2 = 5। তাহলে 3D ক্ষেত্রে শেষ, ক্লিয়ার। এবার 4s এর ক্ষেত্রে দেখো, তাহলে এখানে n = 4 আর l = s অরবিটাল হলে 0। তাহলে n প্লাস l এর মান কত? 4 + 0 = 4। তাহলে n প্লাস l এর মান, n প্লাস l এর মান, n প্লাস l এর মান যে কক্ষপথের জন্য কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এইভাবে আমাদের পটাশিয়াম এবং ক্যালসিয়ামের শেষ ইলেকট্রনগুলো 3D অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায়, এটা ব্যাখ্যা করা যায়। তাহলে আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সজাগ থাকতে হবে। তো ঠিক আছে, আজকে দুপুর হয়ে গেছে, সবাই মনে হয় খাওয়া দাওয়ায় ব্যস্ত। তো আজকে আমার এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা ভালো থাকো, ভালো করে পড়ো বাসায়, যেহেতু গৃহবন্ধু অবস্থায় আছে আমরা। তবে আগের চাইতে কখন যে আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে এটা বলা যাবে না, আনন্দের কিছু পাওয়ার কিছু নাই। অতএব এখন আজকে মনে হয় 3 জন আক্রান্ত হয়েছে সারা বাংলাদেশে। তবে আক্রান্ত হতে বেশি সময় লাগবে না। তাহলে আমাদের অবশ্যই আমাদেরকে সবাই সেভে থাকতে হবে, আমরা সবাই বাসায় থাকি এবং বাসা থেকে আমাদের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো আমরা, আমাদের যে পড়াশোনার যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো আমরা করব। আর তোমাদের একটা কাজ দিব আজকে আমি, শুধু তো আমি লেকচার দিলি তো তোমরা কখন শুনছো না। হ্যাঁ, তো তোমরা এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এই আলোচনাগুলো ভালো করে দেখার পরে তোমরা হোমওয়ার্ক করবে। এই হোমওয়ার্কগুলো ক্লাস যখন ছুটি হবে তখন সংশ্লিষ্ট টিচার যারা আছে, যে স্কুলে পড়ো, সবাই যে কে স্কুলে পড়ো আমি তো জানি না, তাহলে তোমাদের স্যারকে অবশ্যই নিজ দায়িত্বে এগুলা দেখিয়ে সলভ নিবা। আর তোমরা অবশ্যই যদি আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে বা আরো যদি কমেন্ট দেওয়ার ইচ্ছা থাকে যে আমার যদি আরো দরকার কি করতে হবে, আরো ভালো কিছু কিভাবে করা যায়, তবে কমেন্ট দিয়ে অবশ্যই আমাকে জানালে আমি সবচেয়ে বেশি খুশি হব এবং আমার আগামী দিনের ভিডিও বানাতে আমার মানে আরো সংশোধন করতে পারবো আমরা, এবং নিজেকেও আমরা সংশোধন করতে পারবো। আসলে ভুলের ঊর্ধ্বে কেউ নাই। আমি শিক্ষক বলে যে আমি সবই সঠিক হবে এমনটা না, এমন অনিচ্ছাকৃত ভুল হতে পারে। যেমন গতকালই একটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে আমার। হ্যাঁ, অনিচ্ছাকৃত ভুল হয়েছে, তোমরা এটা সংশোধনী নিবা। আমি বলেছিলাম যে অ্যালডিহাইডের যে 6 থেকে 10% জলীয় দ্রবণকেই ফরমালিন বলা হয়, এটা ভুল বলেছিলাম আমি গতদিন, আমি দুঃখিত। আমি এটা সংশোধন দিয়েছি তোমাদেরকে, তোমরা আমার ফেসবুক লাইভে দেখবা, উপরেই লেখা আছে যে অ্যালডিহাইডে 40% জলীয় দ্রবণকে বলা হবে ফরমালিন। অ্যালডিহাইডে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়, মানে 40 গ্রাম পানি ফরমালডিহাইড থাকবে এবং এর সাথে 60 গ্রাম পানি থাকবে। মৃত প্রাণী সংরক্ষণ করতে আমরা ব্যবহার করি এটা। অতএব এইটুকু আজকে আমি সংশোধন দিলাম। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। অবশ্যই যেন আমরা সবাই যেন সুস্থ থাকি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, তাহলে আমি একটু দেখি কে কে কমেন্ট করলো আমাকে এই পর্যন্ত লাইভে। ওকে, ফজলুর রহমান স্যার আমার কলিগ ছিল আগে, উনি একটা কলেজের টিচার। বাসায় নিচ্ছি ভাই ক্লাস, বাসায় ইনশাল্লাহ, বাসার মধ্যেই। সিদ্দিক আমার ছাত্র, খুব ভালো স্যার, অনেক ধন্যবাদ তোমাকে সিদ্দিক, মিস করি তোমাকে। ঠিক আছে, অনেক ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবে এবং বেশি বেশি শেয়ার এবং তোমাদের বন্ধুদের মাঝে এটা পৌঁছে দেবে ইনশাল্লাহ। ওকে, খুদা হাফেজ, ভালো থাকবে সবাইকে আমার সালাম। আসসালাম।